আচ্ছা দেখো, তো দেখো আমরা আগের দিন বলছিলাম একটা টপিক তোমাদের সেদিন পড়াতে গিয়ে দেখলাম যে তোমরা এই জিনিসটা সম্পর্কে তোমাদের আইডিয়া নেই বা ধারণা নেই। তো সেই টপিকটা আমাদের করতে হবে। তো ইম্পর্টেন্ট জিনিস আজকের দিনে, যে আমাদের যে আমরা বিভিন্ন রকমের টার্ম আমরা শুনেছি, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি জিনিসটা কি সেসব সম্পর্কে আমাদের আইডিয়া খুব কম রয়েছে। ঠিক আছে, যাই হোক, এটা আমাদের একটু ইম্পর্টেন্ট টপিক আমরা বলবো, যেটা আমাদের জানার প্রয়োজন রয়েছে। তো আমরা যে টপিকটা সম্পর্কে আমরা আলোচনা করব, আমরা আলোচনা শুরু করছি। একটু বড় টপিকই হবে, 2 দিন থেকে 3 দিন টপিকটা কভার করতে সময় লাগবে। সেটা হচ্ছে ভারতের হচ্ছে ফিসকাল পলিসি। ভারতের হচ্ছে ফিসকাল পলিসি। এবার জিনিসটা কি, দেখো, এর সাথে সাথে আমাদের বিদেশি বৈদেশিক বাণিজ্য থেকে শুরু করে অনেক কিছু জিনিসের মধ্যে আসে। তো ভারতের ফিসকাল পলিসি অফ ইন্ডিয়া, আমরা ভারতের হচ্ছে ফিসকাল পলিসি আমরা আলোচনা করব। এবার এইটা শুধু ভারতের ফিসকাল পলিসি নয়, প্রায় ম্যাক্সিমাম দেশ এই পলিসিতেই থাকে। তবে কি কোনো দেশের ফিসকাল পলিসি একটু আলাদা হয়, কারণ সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থা একটু আলাদা হয়, ডিফারেন্ট। ঠিক আছে, তো আমরা আলোচনা করবো এই ফিসকাল পলিসি সম্পর্কে, যে ভারতের ক্ষেত্রে ফিসকাল পলিসি কিভাবে কাজ করে বা জিনিসটা। এবার বলবে, স্যার ফিসকাল পলিসি তো বলছেন, কথাটা এতবার বললেন, জিনিসটা কি মানেই তো জানি না। যে ফিসকাল পলিসি বলছেন, জিনিসের মানেই তো জানি না যে ফিসকাল পলিসি বলে একটা কিছু ব্যাপার। তাহলে ফিসকাল পলিসি, যার বাংলায় আমরা বলবো কি, ফিসকাল পলিসির বাংলা হচ্ছে রাজকোষ নীতি। ঠিক আছে, এবার বলবে রাজকোষ আবার কি, এখানে কি রাজা রাজার ব্যাপার আছে যে রাজকোষ নীতি? দেখো, রাজকোষ নীতি মানে মানে রাজার নীতি সেরকম ব্যাপার না। মানে আমরা কি বলতো, আমরা ভারত স্বাধীন হওয়ার পরে মানে ব্রিটিশদের আন্ডারে ছিলাম, তো সেই কারণে কি হয়েছে, তার যেহেতু রাজার একটা ব্যাপার ছিল, যে রাজা রাজার ব্যাপার ছিল, সেই কারণে সেই টার্মগুলো কিন্তু আমরা এখনো নিজেরা রেখে দিয়েছি। এবার আমরা সেই কারণে এই রাজকোষ নীতি বলতে, এবার ফিসকাল পলিসিকে আমরা কি বলবো, এটা বেসিক্যালি কি, আমাদের যে সরকার রয়েছে, গভর্নমেন্ট, ঠিক আছে, সরকারের যে আয় ব্যয় হয়, সরকারের ইনকাম হয়, এক্সপেন্ডিচার হয়, মানে সরকারের আয় হয় ব্যয় হয়। তাহলে সরকারের আয় আয় ব্যয়, আরে সরকার আয় কি করে করে, কর আরোপ করে করে। সরকার তো কিছু প্রোডাকশন করে না, তৈরি করে না। সরকার কি করে, ট্যাক্সের মাধ্যমে আয় করে থাকে এবং সেই টাকা ব্যয় করে। তো সরকারের আয় ব্যয়, সরকারের কর আরোপ করা, এবং সরকারি যে ঋণ সংক্রান্ত, এবার সরকার এই মানে মানে এই কাজকর্ম করতে গেলে টাকার অভাব হয়, সেই কারণে সরকারকে কি করতে হয়? ঋণ গ্রহণ করতে হয়। তো সরকারের এই আয় ব্যয়, কর আরোপ এবং ঋণ সংক্রান্ত নীতি, যে কত টাকা ঋণ নিল, কত টাকা ইন্টারেস্ট পেমেন্ট করবে, সেই টাকা কত বছরের মধ্যে শোধ করবে, সেই টাকা থেকে কোথায় কি ব্যবহার করবে, এই জিনিসটাকে আমরা টোটালি বলি কি, ফিসকাল পলিসি। তাহলে আমি বোঝাতে পারলাম তোমাদেরকে, ফিসকাল পলিসি অফ ইন্ডিয়া বা ভারতের ফিসকাল পলিসি বলতে আমরা কি বুঝি। ফিসকাল পলিসি হচ্ছে সরকারের আয় ব্যয়, কর আরোপ এবং ঋণ সংক্রান্ত নীতিকে একসাথে বলে। প্রত্যেককে বোঝাতে পারলাম ফিসকাল পলিসিটা কি? হ্যাঁ স্যার। ওকে, যা হ্যাঁ বুঝতে স্যার। পারবে না জিজ্ঞেস করবে যে না স্যার বুঝতে পারলাম না। এবার দেখ, এই যে সরকারের যে ফিসকাল পলিসি, সরকার কিভাবে ফিসকাল পলিসিটাকে ব্যবহার করে বা কাজে লাগায়, তাহলে বুঝতেই পারছি সরকারের আয় ব্যয়, কর আরোপ, তাহলে এগুলো সরকার কিভাবে কার্যকর করে। তাহলে সরকার এগুলোকে কার্যকর করে কিসের মাধ্যমে বলতে পারবে? সরকার এই রাজকোষ নীতিকে কার্যকর করে কিসের মাধ্যমে? আমরা পড়েছি আগের দিন, এটা হচ্ছে সরকারের বাজেটের মাধ্যমে। বাজেট আমরা শুনেছি, এই বাজেটের মাধ্যমে সরকার এটা করে দেয়। এবার একটা জিনিস তোমরা শুনলে অবাক হবে, যে অ্যাকচুয়ালি বাজেট বলে কিন্তু কিছু হয় না। বাজেট যে কথাটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হয় না যে বাজেট। তো বলবে স্যার বাজেট তো ব্যবহার করে আসছে, সব জায়গায় তো বাজেট বলছে, যে অ্যাকচুয়ালি বাজেট বলে কোনো কিছু ব্যবহার হয়। কনস্টিটিউশনে আমাদের বাজেট বলে কিছু বলা নেই।
তাহলে কনস্টিটিউশনে বাজেটের জায়গায় কি টার্ম ব্যবহার করা হয়েছে মনে আছে? বলেছিলাম, পড়িয়েছিলাম, আর মনে নেই? বাজেটকে সরকারে মানে আমাদের কনস্টিটিউশন কি বলেছে? বাজেটকে বাজেটকে বলেছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল, FINAN হবে, NAN, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। মনে পড়ছে এই কথাটা বলেছিলাম, যেটাকে আমরা শর্টে বলি AFS। বাজেট বলে কিন্তু কিছু হয় না, হয় অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, মানে যেটাকে আমরা বাংলায় বলতে পারি যে বার্ষিক আর্থিক বিবরণ, মানে এক বছরে কি কাজকর্ম করছে। ওকে, সরকার কি করে বাজেটের মাধ্যমে সমস্ত কাজগুলো করে থাকে। এটা আমাদের কনস্টিটিউশনের কোন আর্টিকেলে বলা হয়েছে যে বাজেট বলে একটা ব্যাপার আছে বা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা পার্লামেন্টে পেশ হয় আর্টিকেল 112, 112, এখানে মেনশন করা হয়েছে বাজেট সম্পর্কে। ওকে, ক্লিয়ার হলো? বুঝতে পারছি? এবার প্রশ্ন হতে পারে যে এই যে ফিসকাল পলিসি তৈরি করা হয়েছে বা রয়েছে, এটা কেন, মানে দরকার, ওয়াই, কেন সরকারের ফিসকাল পলিসির দরকার? এমনিই তো সরকার চলতে পারে, কেন? ওয়াই এর উত্তর হচ্ছে যে কেন সরকারের ফিসকাল পলিসির প্রয়োজন। তার কারণ আমাদের ইকোনমিক স্টেবিলিটি বজায় রাখা। ইকোনমিক স্টেবিলিটি মানে অর্থনৈতিক স্থিতিশীলতা, ইকোনমিক স্টেবিলিটি বজায় রাখা। এবার বলবে স্যার ইকোনমিক স্টেবিলিটি বলতে, ইকোনমিক স্টেবিলিটি বলতে যে দেখো, মানে তুমি ভাবো যে সাপোজ আজকে তুমি আজকে একজন কৃষকের কথা ভাবো, তার যখন আহ বর্ষাকাল বা যখন সে চাষ মানে ফসল বিক্রি করছে, তখন দেখো তার কাছে প্রচুর পয়সা। বাকি সময় কি তার কাছে পয়সা আছে? নেই। তার মানে সে যখন ফসল বিক্রি করে প্রচুর টাকা পাচ্ছে, সেই যদি সেই টাকা সঙ্গে সঙ্গে খরচ করে দেয়, তাহলে কি বাকি বছর, বাকি বছরের বাকি সময় তার কি চলবে? চলবে না, কারণ তার আয় তো সবসময় হয় না। সেই কারণে অর্থনীতির ক্ষেত্রে ব্যাপার কি, অর্থনীতিতে কখনো ভালো প্রচুর অর্থ তুমি প্রফিট পাবে, কখনো তুমি লস করবে। তাহলে প্রফিট লস যখন থাকবে, যখন মানে আমার আয় ব্যয় যখন প্রফিট আর লস থাকবে, তার মানে প্রফিট লসের সঙ্গে সঙ্গে কি হয়, জিনিসপত্রের দামের পার্থক্য হয়। দেখো, যখন দেখবে আলু, প্রচুর পরিমাণে আলুর চাষ হয়, তখন কি হয়, আলুর দাম কমে যায়, কারণ সেগুলো রাখার কম, মানে রাখাটা সমস্যা। তারপরে দেখো কিছুদিন যত সময় যাবে তত কি করে আলুর দাম বাড়তে থাকে, বাড়তে বাড়তে কি হয়, একটা টাইমে বেশি থাকে, তারপর যখন নতুন আলু আসে আবার কি হয়, আলুর দাম কমে যায়। ফলে সেই কারণে অর্থনৈতিক স্টেবিলিটি দরকার। তাহলে আজকে তুমি বাজারে গেলে আলুর দাম তারপর যে কিলোতে 10 টাকা, পরের দিন বাজারে গেলে আলুর দাম কিলোতে 100 টাকা, তারপরের দিন আবার বাজারে গেলে কিলোতে দাম হয়ে গেছে 3 টাকা। তাহলে ব্যাপার কি হবে, যে সেই মানে 100 টাকার যেদিন, তার মানে কেউ কোনো লোক যদি কিনতে যায় সেভাবে মনে হয় কালকে কম হবে, সে ভেবে সে আজকে আলু কিনবে না, দেখলো তারপর দিন কমলো না, আবার বেড়ে গেল। ফলে ইকোনমিক স্টেবিলিটিটা ভীষণ দরকার অর্থনীতি, ঠিক আছে? তো সেই কারণে ইকোনমিক স্টেবিলিটি মেনটেন করার জন্য কি করতে হয়, আমাদের ফিসকাল পলিসির দরকার। ফিসকাল পলিসি আমাদের ইকোনমিক স্টেবিলিটির জন্য প্রয়োজন। ওকে, এছাড়া আরো কি, আমাদের এই যে মানে ফিসকাল পলিসি কি করে, আমাদের অর্থনীতিতে মানে আমরা যে ট্রেড করি বা বাণিজ্য করি, ঠিক আছে, বাণিজ্য বা ট্রেড করি, সেই বাণিজ্য বা ট্রেড করতে গেলে আমাদের ক্ষেত্রে দুটো সমস্যা দেখা যায়। কি দুটো সমস্যা হয় কোন একটা বাণিজ্য বা কোন একটা অর্থনীতিতে, মানে খুব সমস্যা, যেটা দুটো প্রবলেম আমরা যেটাকে বলি, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে মুদ্রাস্ফীতি, এটা হচ্ছে মুদ্রাস্ফীতি, আর এটা হচ্ছে মুদ্রা সংকোচন, মানে ইনফ্লেশন আর ডিফ্লেশন। দুটো কি মনে আছে? বোঝাতে হবে, ইনফ্লেশন আর ডিপ্রেশন, বলো, মনে আছে না নেই? মনে আছে স্যার। তাহলে দুটো প্রবলেম, একটা হচ্ছে ইনফ্লেশন আর একটা হচ্ছে ডিপ্রেশন, ঠিক আছে? তাহলে অর্থনীতি ট্রেড করতে গেলে আমাদের অর্থনীতিতে দুটো সমস্যা, কখনো টাকা বেড়ে যায়, কখনো টাকা কমে যায়। তাহলে এই যে ইনফ্লেশন ডিপ্রেশন, এই জিনিসটা যাতে মেনটেন করা যায়, কন্ট্রোল করা যায়, ইনফ্লেশন ডিপ্রেশন, যখন ইনফ্লেশন হবে তখন আমাকে কি করতে হবে, ডিপ্রেশন করার চেষ্টা করতে হবে, যখন ডিপ্রেশন হবে তখন সেটাকে ইনফ্লেশন করার চেষ্টা করতে হবে। তাহলে এদের মধ্যে এই দুটোকে কন্ট্রোল করার জন্য
বা বাণিজ্যতে কন্ট্রোল করার জন্য বা এই দুটো প্রবলেমকে সলভ করার জন্য আমাদের ফিসকাল পলিসির দরকার। তাহলে এবার প্রশ্ন আসবে সরকারের ফিসকাল পলিসি, তাহলে এই যে রাজকোষ নীতি, তাহলে সব কি একই রকম ভাবে করা হয় না, সব একই রকম ভাবে পলিসি না। এই পলিসি জন্য সরকারের কিছু হাতিয়ার রয়েছে, মানে হাতিয়ার বলতে যেটাকে আমরা ওয়েপন বলতে পারি। যখন তুমি বললে একটা মানে গভর্নমেন্ট টুল কিট বলা হয়, বা তোমাকে বলা হলো যে বাড়িতে একটা হচ্ছে কি বলে কারেন্টের লাইন কর, ইলেকট্রিক লাইন কর, তাহলে তোমার কিছু ওয়েপন দরকার। হাতিয়ার মানে লোককে মারামারির ব্যাপার, স্ক্রু ড্রাইভার দরকার, ঠিক আছে, তারপর একটা প্লাস দরকার, বিভিন্ন জিনিস তো দরকার কোনো কাজ করতে গেলে, বা বাড়ি বাড়ি তৈরি করতে গেলে, মানে ঘর দেওয়াল ভাঙতে গেলে ছেনি হাতুড়ির দরকার হয়। সেরকম গভর্নমেন্টের ফিসকাল পলিসির ক্ষেত্রে কিছু ওয়েপন আছে, ঠিক আছে, কিছু ওয়েপন গভর্নমেন্টকে ব্যবহার করতে হয়। প্রথমত গভর্নমেন্টের কি সব থেকে ভালো জানি, সেটা হচ্ছে সরকারি কর। প্রথমে আমরা জিজ্ঞেস করলাম সরকারি আয় ব্যয়ের মাধ্যমে সরকার কি করে, সরকার কর আরোপ যেটা রয়েছে, সরকারের যে কর আরোপ রয়েছে সেটাকে গভর্নমেন্ট কি করে, হ্রাস করে অথবা বৃদ্ধি করে। দেখো যখন ইনফ্লেশন হবে, তোমার কাছে টাকা বেশি হবে, সরকার কি করবে, ট্যাক্সটা বাড়িয়ে দেবে, এতে লোকের হাত থেকে টাকাটা কমে যায়। আর যখন ডিপ্রেশন থাকবে, সরকার কি করবে, ট্যাক্সটা বাড়িয়ে দেবে, যাতে হচ্ছে মানে কমিয়ে দেবে, যাতে হচ্ছে লোকের হাতে টাকা বেশি থাকে। এটাকে রিপ্রেজেন্ট করা হয় ক্যাপিটাল টি দিয়ে। আমরা পরে এগুলোর ব্যবহার করব ক্যাপিটাল টি দিয়ে, সরকারের মানে যে আয় ব্যয় যে কর আরোপ করছে তার হ্রাস বৃদ্ধিকে আমরা রিপ্রেজেন্ট করি। নাম্বার টু, গভর্নমেন্টের কি সরকারি ব্যয়। এবার দেখো সরকার কি করে, বিভিন্ন ক্ষেত্রে ব্যয় করে, গভর্নমেন্ট কিছু ব্যয় করে, বিভিন্ন পাবলিক টয়লেট বানানো, এয়ারপোর্ট বানানো, বিভিন্ন জায়গায় সরকারকে তো ব্যয় করতে হবে। তাহলে সরকার কি করে, তার ব্যয়ের পরিবর্তন করে। ব্যয়ের পরিবর্তন মানে কখনো বাড়াতে পারে সরকার তারা ব্যয়, কখনো কমাতে পারে। মনে হলো এবারে ইনফ্রাস্ট্রাকচারের জন্য গভর্নমেন্ট বেশি খরচ করবে, করতেই পারে। তাহলে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করবো ক্যাপিটাল জি দিয়ে। নাম্বার থ্রি, গভর্নমেন্টের তৃতীয় ওয়েপন কি রয়েছে, তৃতীয় রয়েছে সরকার যে কি করে, আমাদের ভর্তুকি প্রদান করে। ভর্তুকি আমরা জানি, এটা আমরা সাবসিডি বলে থাকি। ভর্তুকি প্রদান করে, ঠিক আছে, তো ভর্তুকি প্রদান হচ্ছে রিপ্রেজেন্ট করি আমরা এস দিয়ে। এটাকে কালারটা চেঞ্জ করি। সরকার কি করে, ভর্তুকি প্রদান করে, সেটা বাড়াতে পারে বা কমাতে পারে। এই যে গ্যাসের উপরে ভর্তুকি গভর্নমেন্ট কমিয়ে দিয়েছে, প্রায় বন্ধই এখন করে দিয়েছে। তারপরে গভর্নমেন্টের কি হয়, হস্তান্তর ব্যয়, ট্রান্সফার, যেটাকে পেমেন্ট বলা হয়, ট্রান্সফার পেমেন্ট বলা হয়, ট্রান্সফার এক্সপেন্ডিচার বলা হয়। হস্তান্তর ব্যয় সরকার কি করে, হ্রাস বা বৃদ্ধি করে। এবার বলবে স্যার হস্তান্তর ব্যয় কি, বলতে পারবে, একটা উদাহরণ দাও তো, হস্তান্তর ব্যয় একটা উদাহরণ দাও তো, পারবে? রিপ্রেজেন্ট করা হয় টি দিয়ে, ট্রান্সফার রিসিপ্ট। যেমন হচ্ছে বেকার ভাতা, এই যে কন্যাশ্রী, ঠিক আছে, তারপরে কৃষক সাথী, এগুলো হচ্ছে হস্তান্তর ব্যয়। মানে যেমন আরো ভালো উদাহরণ কি, যে ভিকারি আয়, ভিকারি যে আয় করছে সেটা কি হচ্ছে, ট্রান্সফার পেমেন্ট। বা তুমি হচ্ছে যাদের হচ্ছে হাজবেন্ড আছে তার কাছ থেকে টাকা চেপে নিলে, ঠিক আছে, সেগুলো কি হলো, হস্তান্তর ব্যয়ের এক্সাম্পল। মানে কি, ওটা করার জন্য তুমি তো কোনো কাজ করলে না, তুমি কি করলে, সেখান থেকে তুমি ইনকাম সে করলো, আর সেখান থেকে তুমি সেটা নিয়ে নিলে, ঠিক আছে, সেটা হচ্ছে হস্তান্তর ব্যয়ের উদাহরণ। বা তোমাদের বলো হচ্ছে কি বলে, পকেট মানি, তোমাদের বাচ্চাদের যে স্কুলে পকেট মানি দাও, সেগুলো হস্তান্তর, ট্রান্সফার পেমেন্টের মানে যে ইনকামটা যে ব্যয়টা তুমি করছো তার সাপেক্ষে তুমি কোনো ডিউটি পাচ্ছ না, বা কোনো ইকোনমিক মানে কোনো হচ্ছে না, যে কোনো কাজ হচ্ছে না, সেগুলোকে হস্তান্তর ব্যয় বলা, ঠিক আছে। নাম্বার ফাইভ, গভর্নমেন্টের লাস্ট টুল কিট কি, সরকারি ঋণ পরিবর্তন। গভর্নমেন্টের যে ঋণ, গভর্নমেন্ট চাইলে কোনো ঋণ বাড়াতে পারে, কোনো ঋণ চাইলে কমাতে পারে, সেটাকে রিপ্রেজেন্ট করা হয় ডি আর দিয়ে, ক্যাপিটাল ডি স্মল আর। তাহলে এগুলো হচ্ছে গভর্নমেন্টের ফিসকাল পলিসির ওয়েপন বা অস্ত্র। মানে এগুলোর মাধ্যমে সরকার কি করতে পারে, এগুলোকে পরিবর্তন করতে পারে। বলো বুঝাতে পারছি? বলো এতটার মধ্যে কারো যদি কোনো ডাউট থাকে বলো। ক্লিয়ার হয়েছে বলো? তাহলে টি, জি, এস, টি আর আর ডি আর। হ্যাঁ স্যার। ওকে, চলো এবার
এই যে আমাদের ফিসকাল পলিসি বললাম, এই যে গভর্নমেন্টের নীতি ফিসকাল পলিসি যে ওয়েপন আমরা আলোচনা করলাম, এবার ব্যাপারটা হচ্ছে এই যে ফিসকাল পলিসি কত টাইপের, এগুলোকে আমরা কত ধরনের মানে ফিসকাল পলিসির প্রকারভেদ আমরা বলবো। ফিসকাল পলিসি, ঠিক আছে, এর টাইপস, প্রকারভেদ, কত টাইপের ফিসকাল পলিসি। দেখো ফিসকাল পলিসির টাইপ 3 ধরনের ফিসকাল পলিসি হয়ে থাকে। নাম্বার 1, একটা হয় সরকার আমাদের এক্সপ্যানশনারি পলিসি। এক্সপ্যান্ড, SIONARY, এক্সপেনশনারি। এক্সপেনশনারি মানে যেটাকে আমরা বলবো সম্প্রসারণ, সম্প্রসারণমূলক। এক্সপেনশনারি পলিসি সরকারের হচ্ছে, এটাকে হচ্ছে পলিসি বা হচ্ছে নীতি বলবো। নাম্বার 2, সেটা হচ্ছে কি কন্ট্রাক্টনারি, CONTRACTIONARY, কন্ট্রাকশনারি পলিসি মানে যেটাকে আমরা বলবো সংকোচনমূলক। আমি আলোচনা করব, ঠিক আছে, সবকিছু আলোচনা করব। সংকোচনমূলক পলিসি। আর নাম্বার 3 কি, সেটা হচ্ছে কম্পেনসেটরি, COMPENSATORY, কম্পেনসেটরি মানে যেটা হচ্ছে ক্ষতিপূরণমূলক। ক্ষতিপূরণমূলক। তাহলে ফিসকাল পলিসি যেটা হয় সরকার, যে ফিসকাল পলিসি, সেগুলো 3 ধরনের। একটা হচ্ছে এক্সপেনশনারি মানে কোনো কিছু বাড়াতে চাইছে, সম্প্রসারণমূলক। নাম্বার 2 সংকোচনমূলক, আর নাম্বার 3 ক্ষতিপূরণমূলক। ঠিক আছে, তাহলে এই যে এক্সপেনশনারির মধ্যে কোন কোন জিনিস পড়ছে? এক্সপেনশনারির মধ্যে কি হয়, যে আমরা যে ট্যাক্স, কর যেটা রয়েছে, সেই করটা আমরা কি করতে পারি, এক্সপেনশন কখন হবে, কোনো জিনিসের ফিসকাল পলিসি কখন বাড়বে, যখন ট্যাক্সটা কি হবে, কমবে না বাড়বে? বলো, ট্যাক্স কমলে কমলে কোনো কিছু এক্সপেন্ড করে, না বাড়লে কোনো কিছু এক্সপেন্ড করে? বলো, গভর্নমেন্টের এক্সপেনশনারি ফিসকাল পলিসি হয় কখন? অপশনে দিল যে ট্যাক্স ইনক্রিজ, ট্যাক্স ডিক্রিজ, বা অপশন সি দিল ট্যাক্স সেম, একই থাকে। কিভাবে বলো, একটু ভেবে বলো, কখন তার পলিসি বা ফিসকাল পলিসিটা বাড়বে? যখন ট্যাক্স বাড়লে কি, ওই যে বললাম ট্যাক্স বাড়লে কি, কখনো তুমি বলো না তোমার উপর যদি আজকে সাপোজ ইনকাম করছো 10 টাকা, তোমার উপর যদি 5 টাকা ট্যাক্স চাপায়, তাহলে কি তুমি বেশি খরচ করবে, না তোমার উপরে যদি 9 টাকা ট্যাক্স চাপায় তাহলে তুমি বেশি খরচ করবে? নিজেই বলো। 5 টাকা করলে বেশি খরচ করবো, 9 টাকা হলে কি করে? তাহলে তখন তো তুমি খরচ করতে পারবে না। তার মানে যদি তোমার ট্যাক্স হ্রাস পায়, কমে, তখনই তুমি সম্প্রসারণমূলক এক্সপেনশনারি ফিসকাল পলিসি হবে। তার মানে তুমি তখন বাড়তে পারবে, তোমার বাড়ার সুযোগ পাবে। তার মানে যখন ট্যাক্স বাড়বে, যখন তোমার ট্যাক্স হ্রাস হবে তখন সম্প্রসারণমূলক হবে, আর যখন ট্যাক্স বৃদ্ধি পাবে তখন সংকোচন। তখন তুমি জানো ট্যাক্স বেড়ে গেছে, তোমাকে কম পয়সা খরচ করতে হবে। আমি বোঝাতে পারছি আশা করি? হ্যাঁ। ঠিক আছে, ওকে। এরপর সরকারের যে ব্যয়, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মানে সরকারের যে ব্যয়, সেটা মানে বাড়লে সম্প্রসারণ হবে, না কমলে কমলে সংকোচন হবে, কোনটা কি হবে? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মানে সম্প্রসারণ। সরকারের খরচ বলছে, এক্সপেন্ডিচার মানে খরচ। খরচ বাড়লে সম্প্রসারণ হবে, না কমলে সম্প্রসারণ হবে? খরচ কমলে। দেখো, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ভালো করে দেখো, যখন সম্প্রসারণ, সরকারের যদি ব্যয় বৃদ্ধি পায়, ভালো করে বোঝো, সরকারের ব্যয় যদি বৃদ্ধি পায় তখন এক্সপেনশন হয়, আর সরকারের আয় যদি হ্রাস পায় তখন যেটা সংকোচন হয়, উল্টো হয়। কেন ভেবে দেখো, গভর্নমেন্ট যদি আজকে ইনফ্রাস্ট্রাকচারের জন্য, দেখো সরকারের ব্যয় বৃদ্ধি মানে কি, ইনফ্রাস্ট্রাকচারে। তার মানে ভেবে দেখো, তুমি সরকার 10 টাকা খরচ করছে, তাহলে তার এক্সপেনশন বেশি হবে, না সরকার হচ্ছে 15 টাকা খরচ করলে, 10 টাকা থেকে 15 টাকা খরচ করলে তখন ইকোনমি এক্সপ্যান্ড করবে? তুমি ভাবো, সরকার একটা এয়ারপোর্ট করলো,
তাহলে তার সরকারের 5 টাকা খরচ হলো, সরকার দুটো এয়ারপোর্ট করলে 10 টাকা খরচ হলো, তাহলে সরকারের খরচ তো বাড়লো। তাহলে দুটো এয়ারপোর্ট হলে আমাদের ইকোনমিক পলিসি বাড়বে না কমবে? নিজেই বলো। পলিসি বাড়বে। ব্যাপারটা বুঝাতে পারছি আমি? তাহলে ট্যাক্স কমালে ইকোনমি এক্সপ্যান্ড করে, আর সরকারের এক্সপেন্ডিচার বাড়লে তখন ইকোনমি এক্সপ্যান্ড করে। দুটো একে অপরের আলাদা। বুঝাতে পারলাম? ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, বুঝিয়ে বলবে, যত এখানে বুঝতে পারবে না বলবে সেটা। ওকে, আর ইকোনমিক্স তো এবার অনেকে হচ্ছে সেভাবে তো কখনো পড়েনি, ফলে কিছু নতুন জিনিস আসতে পারে। আর কম্পেনসেটরির মধ্যে কি কি আছে? সিম্পলি যেগুলো আমরা পড়লাম, ভর্তুকি, ঠিক আছে, যে ভর্তুকি প্রদান, এগুলো পড়ছে। তারপরে এই যে হস্তান্তর ব্যয়, ঠিক আছে, হস্তান্তর ব্যয় হচ্ছে সরকারি ঋণ পরিশোধ। গভর্নমেন্ট এই যে করে ঋণ নিয়ে নেয়, সেগুলো ঋণ পরিশোধ তো করতে হয়। সেই ঋণ পরিশোধ হচ্ছে ক্ষতিপূরণমূলক এর মধ্যে পড়ে। এগুলো ফিসকাল পলিসির ডিফারেন্স। বুঝতে পারলে বলবে। Done? হ্যাঁ স্যার। Okay. এবার এবার আমরা একটু আগে আমরা আগে যেটা পড়েছিলাম সেটা আমি তোমাদের কাছ থেকে একটু রিক্যাপ, ছোট্ট একটা জিনিস একটা করে নিই। এটা যে বাজেট পড়েছিলাম, মনে করো আমরা বাজেট সম্পর্কে পড়েছিলাম। বাবা আমাকে বলো তো বাজেট ক ধরনের, একটু বলতে হবে। বাজেট ক ধরনের বাজেট মনে আছে না? ভুলে গেছে একদম। বাজেট ক ধরনের হয় বলো, কারো মনে নেই? বাজেট ক টাইপের বাজেট হয়? ওই সেই সারপ্লাস, ডেফিসিট, বলো আর কত একটা মনে ধরনের? পড়ছে না, মনে পড়ছে না আর একটা। বাংলায় বলো না। কি হতে পারে? তিনটে ব্যাপার হতে পারে। একটা হতে পারে সরকারের হচ্ছে আয়। প্রথমটা মনে পড়ে। তুমি তুমি অত তোমার টার্ম ভুলে যাও না। গভর্নমেন্ট আয় করে আর ব্যয় করে, তাই তো? একটা ক্ষেত্রে হতে পারে সরকারের আয় ব্যয়ের থেকে বেশি হতে পারে, একটাতে হতে পারে সরকারের আয় ব্যয়ের থেকে কম হতে পারে, আর আরেক জায়গায় কি হতে পারে আয় আর ব্যয় সমান হতে পারে। এই তো তিনটা ব্যাপার, নাকি এর বাইরে কিছু হতে পারে? এর বাইরে তো কিছু হওয়ার হ্যাঁ কথা নেই। এইটাই, ওই যে ব্যাস, ডেফিসিট মানে আয় কম ব্যয় বেশি, আর সারপ্লাসে আয় দেখো আর এক। ওই কি বলতো, মুখস্থ করার কেন চেষ্টা করছো তুমি? বলবে স্যার তিনটা ব্যাপার হয় জানি, একটা স্যার আয় বেশি হয়, একটা ব্যয় বেশি হয়, আর একটা স্যার সমান হয়। স্যার এইটুকু মনে আছে, আর বাকি সব ভুলে গেছি। ব্যাস, এটা বললেই হবে বাবা, আর কিছু দরকার নেই। তোমার কাছ থেকে বাকি কেউ কিচ্ছু জানতে চাইছে না। তুমি এটাই বোঝো বাবা, তারপরে বাকি জিনিস তোমার নিজেই মাথায় চলে আসবে। কি বললাম বোঝা গেল? থিওরিটিক্যালি জিনিসটা বোঝো, ক্লিয়ার হবে। এবার দেখো যখন আয় বেশি হবে, তাহলে কোনো কিছু যখন তুমি ভাবো তোমার যখন আয় বেশি হয়, মানে তোমার কাছে সেই জিনিসটা বেশি হলো, আয় বেশি ব্যয় কম, তার মানে তুমি জমা করতে পারছো। তাহলে সেটা কি হবে? তোমার কাছে সেটা বাড়ছে। বাড়ছে মানে তোমার কাছে উদ্বৃত্ত থাকছে। উদ্বৃত্তকে কি বলা হয়? সারপ্লাস। উদ্বৃত্ত বা সারপ্লাস বাজেট, যেটাকে আমরা বলি উদ্বৃত্ত, মানে বেড়ে গেছে, তোমার কাছে রয়েছে। এবার যখন তোমার আয়ের থেকে ব্যয় বেশি, তার মানে কি? তোমার ঘাটতি দেখা গেছে, তাই তো? তারপর তোমার সেটা কি হচ্ছে? ডেফিসিট হচ্ছে। মানে ডেফিসিট বাজেট, যেটাকে আমরা ঘাটতি ব্যয় বলবো। আর যখন তোমার আয় ব্যয় সমান, তার মানে কি? তুমি ভাবো সমান সমান যাচ্ছে, মানে ব্যালেন্সে চলছো, মানে সেটাকে আমরা বলবো ব্যালেন্সড বাজেট, বা যেটাকে আমরা বলবো ভারসাম্য বাজেট। এই তো ব্যাপার ছিল, নাকি না অন্য কিছু ব্যাপার ছিল? খুব কি কঠিন জিনিস মনে রাখা? না। তাহলে এটা সিম্পলি মনে রাখো, এই যে ছোট্ট ভাবে সিম্পলি মনে রাখো, দেখবে ভুলার কোনো চান্স নেই, কখনো ভুলবে না। তাহলে আমরা তিন ধরনের দেখো বাজেট করেছিলাম: সারপ্লাস বাজেট, ডেফিসিট বাজেট, আর ব্যালেন্স বাজেট। ঠিক আছে?
এবার ব্যালেন্সড বাজেট কখন হয়? ব্যালেন্সড বাজেট হয় যখন সরকারের আয় ব্যয় সমান, ঠিক আছে, সেই সময়। আর যখন, এবার একটা জিনিস আমাদের বলো যে ইনফ্লেশনের সময় কোন ধরনের বাজেট হয় আর ডিফ্লেশনের সময় কোন ধরনের বাজেট। দেখো, ব্যালেন্স বাজেট মানে এটা আমরা বুঝতে পারছি যে অর্থনীতিতে যখন পূর্ণ কর্মসংস্থান হয়ে যায়, মানে সবাই কাজ করছে, তো কোনো অসুবিধা ইনফ্লেশন নেই, হলে পূর্ণ ডেফিসিট কর্মসংস্থান। হয়। কখন কোনটা হবে? সারপ্লাসের ক্ষেত্রে ইনফ্লেশন হবে না ডেফিসিটের ক্ষেত্রে ইনফ্লেশন হবে? ডেফিসিটে হয়। তাহলে অর্থ বেড়ে যাচ্ছে, তোমার টাকা বেড়ে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি কি, ইকোনমিতে টাকা বেশি থাকলে তো তোমার আয় বেশি হবে। ব্যাপারটা বোঝো, ইকোনমি, তোমার কাছে যদি তোমার ঘরে অনেক টাকা আছে, তাহলে তোমার ঘরে সাপোজ ধরো বাবা মা দুজনে মানে 50 লাখ টাকা করে স্যালারি পায় মাসে, ঠিক আছে, তোমার বাবাও 50 লাখ টাকা স্যালারি পায়, তোমার মাও 50 লাখ টাকা স্যালারি। তার মানে কি হচ্ছে, তোমার যে টাকা, তুমি 50 লাখ টাকা কি এক মাসে খরচ করতে পারবে? মানে 50, 100 লাখ, 100 কোটি টাকা, মানে 1 কোটি টাকা নিশ্চয়ই খরচ করতে তুমি পারবে না মাসে। তার মানে তোমার ক্ষেত্রে কি সারপ্লাস থাকবে, তোমার বেশি হবে, তোমার উদ্বৃত্ত থাকবে। তার মানে সেটা কখন হয়? যখন ইনফ্লেশন হয়। যখন ইনফ্লেশনে মুদ্রাস্ফীতি হয়, তার মানে তখন টাকা প্রচুর আছে। যখন টাকা প্রচুর আছে তখনই না তোমার উদ্বৃত্ত হবে, কিন্তু স্যার নাকি মান অন্য পড়ে সময় যায়। উদ্বৃত্ত হবে? কি বলছো বাবা, বলো। ইনফ্লেশন হলে টাকার মান পড়ে যায়। হ্যাঁ, মান পড়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি ইনফ্লেশন মানেটা কি? ইনফ্লেশন মানেই তো হচ্ছে মুদ্রাস্ফীতি, মানে টাকা বেড়ে গেছে। মুদ্রাস্ফীতি মানে কি? টাকা বেড়েছে, অবশ্যই তার কোয়ালিটি কমবে, স্বাভাবিক, কিন্তু অ্যাকচুয়ালি টাকাটা তো বেড়েছে, নাহলে তুমি সারপ্লাস হবে কি করে? কি বলছি বুঝতে পারছো জিনিসটা? বোঝো, সাপোজ ধরো হ্যাঁ স্যার। তোমার বাবা মা মিলে 1 কোটি টাকা ইনকাম করছে, আর একজনের বাবা মা মিলে 10,000 টাকা ইনকাম করছে, কিন্তু চাল কিনতে যখন যাবে, চালের দাম তো 10 টাকা ছিল, এখন সেটা 100 টাকা হয়ে যাচ্ছে। যে চাল কিনতে যাবে দুজনকেই তো খরচ করতে হবে, যে পারচেজিং পাওয়ার, সেটা তো দেখো, যারা টাকা ইনফ্লেশনে, যাদের টাকা বেশি আছে তাদের তো অসুবিধা হবে না, কিন্তু যারা মানে এর মধ্যে আছে, ডিফ্লেশনে আছে, তাদের ক্ষেত্রে থাকবে, প্রবলেম হবে, ঠিক আছে। তার মানে যখন বাজেট ডেফিসিট হবে তখন হবে ডিফ্লেশন। বলো, বোঝাতে পারছি না, বোঝাতে পারছি না বলো। বুঝবে যখন বলবে না স্যার বুঝতে পারছি না বা কোনো কিছু জানাবেন। এতটা ক্লিয়ার করতে পারলাম পুরো ব্যাপার? হ্যাঁ স্যার। ক্লিয়ার? এবার দেখো, এবার এবার কি আমরা এই যে বাজেটের মধ্যে, এবার আমাদের ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে কি হয়, এই 3 ধরনের বাজেটের মধ্যে কোনটা দেখা যায়? ইন্ডিয়ান ইকোনমিতে দেখা যায় ডেফিসিট বাজেট, মানে এই যে ঘাটতি ব্যয়, এটা সবসময় ইন্ডিয়ান ইকোনমিতে দেখা যায়। ডেফিসিট বাজেট ইন্ডিয়ান ইকোনমিতে দেখা যায়। সেই কারণে আমরা পড়াশোনা করব বা আমরা যাই আলোচনা করব, সব আলোচনা হবে ডেফিসিট বাজেট সম্পর্কে। যত আলোচনা হবে সেটা হবে ডেফিসিট বাজেটের উপর। বলো, বোঝাতে পারলাম? তার মানে আমরা এরপরে যা পড়বো সব জায়গায় আমরা আলোচনা করব ডেফিসিট বাজেট। তাহলে এতক্ষণ কি হলো, যে কোথা থেকে আমরা গাড়িটা শুরু করব সেটা আলোচনা করব, এবার আমরা অ্যাকচুয়ালি আসল ব্যাপারে ঢুকবো, ডেফিসিট বাজেট। দেখো, তার মানে পড়াটা সেইভাবেই আমাদের পড়তে হবে, যে কোথা থেকে এলো কি হলো, হঠাৎ করে আমি শুরু করলাম ডেফিসিট বাজেট, ও এই হয়ে গেছে ব্যাপার। না, আগে বুঝতে হবে বাবা এলো কোথা থেকে। আমি যদি আগের জিনিসগুলো তোমাদের না একবার বলি, তাহলে কি হবে, তোমরা সেই হাঁ হাওড়া সব একই বুঝবে, কিচ্ছু বুঝবে না। বেকার আমার সময় নষ্ট হবে, তোমাদের বোঝা কিচ্ছু হবে। ওকে, চলো, তাহলে এবার আমরা ঢুকছি ডেফিসিট বাজেটের মধ্যে। ব্যাপার কি হয়, শুধু কমে গেল টাকা, টাকার অভাব দেখা দিল বাজেট, সেটা তো ব্যাপার নয়, এর মধ্যে আছে অনেক কিছু, ঠিক আছে। এবার দেখো, এই যে ডেফিসিট হলো মানে ঘাটতি দেখা দিল, এই ঘাটতি আবার 3 ধরনের ঘাটতি দেখা যায়। প্রথমত একটা হয় বাজেট ডেফিসিট, এই যেটা আমরা পড়ছি ডেফিসিট, ঠিক আছে, ডেফিসিট বাজেট, মানে আমরা পড়বো ডেফিসিট সম্পর্কে, মানে ডিফারেন্ট টাইপ অফ ডেফিসিট। তার মধ্যে একটা হচ্ছে বাজেট ডেফিসিট,
বাজেট ডেফিসিট। নাম্বার 2, আর কি ধরনের ডেফিসিট হয়? আর হয় রেভিনিউ ডেফিসিট। আর নাম্বার 3 আমরা কি করব? ফিসকাল ডেফিসিট। তাহলে 3 ধরনের ডেফিসিট আমরা পড়ব। প্রথম যেটা আমরা বললাম সেটা হচ্ছে কি বাজেট ডেফিসিট। বাজেট মানে এই যে বললাম বাজেট, বাজেট সংক্রান্ত যে ডেফিসিট। রেভিনিউ মানে কি? যেটা আমরা একটু বললাম রাজস্ব, গভর্নমেন্ট যে রেভিনিউ আর্ন করে, রাজস্ব আদায় করে। ফিসকাল মানে এটা হচ্ছে রাজকোষ ডেফিসিট। আস্তে আস্তে জিনিসগুলো বুঝতে পারো, ঠিক আছে? একদম ডাইরেক্ট ক্লিয়ার হবে না, জিনিসগুলো আস্তে আস্তে যা বলছি খুব ক্লিয়ার ভাবে মন দিয়ে ভালোভাবে শুনতে হবে। আমি পড়িয়ে দেওয়ার পরে রেকর্ডিং দেবো, সেগুলো দেখতে হবে, পিডিএফ দেখতে হবে, বুঝতে হবে, তাহলে হবে, ঠিক আছে? দেখো, প্রথমত বাজেট ডেফিসিট আমরা কি করলাম? সিম্পলি পড়লাম যে আমাদের যে গভর্নমেন্ট বা সরকারের যে সরকারের যে কি হয়, সরকারের যে মোট ব্যয় হয়, ঠিক আছে? সরকারের যে মোট ব্যয় হয় সেই ব্যয়, সেই মোট ব্যয়টাকে, ঠিক আছে, ব্যয় থেকে সরকারের মোট আয়কে আমরা যদি বাদ দিই তাহলে আমরা কি পাই? বাজেট ঘাটতি। এখান থেকে আমরা ডেফিসিট হয়। তাহলে এখানের ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো গভর্নমেন্টের আয়টা কি হয়? কম হয়, আর ব্যয়টা কি হয়? বেশি হয়। সিম্পলি আমরা এক্ষুনি এটা সম্পর্কে হচ্ছে এটা বেশি, এটা কম, ঠিক আছে? তাহলে এটা বেশি আর এটা কম, ব্যয় বেশি আয় কম। এবার রেভিনিউ ডেফিসিট কখন? রেভিনিউ ডেফিসিট হয় যখন সরকারের রাজস্ব খাতে, মানে রেভিনিউ এর ব্যাপারে, রাজস্ব খাতে মানে লিখতে হবে, এইভাবে লিখবে, রাজস্ব খাতে সরকারের যে ব্যয় হয় মাইনাস রাজস্ব খাতে মানে রেভিনিউ খাতে তার যে আয় হয়, সেটাকে আমরা বলবো রেভিনিউ ডেফিসিট। এখানেও নিশ্চয়ই বুঝতে পারছো যে ব্যয়টা বেশি আর আয়টা কম। আর ফিসকাল পলিসি হচ্ছে রাজকোট ঘাটতি, মানে সরকার, গভর্নমেন্ট কি করছে, তার যে রাজকোষ সংক্রান্ত, মানে একটা জিনিস বোঝো, ঠিক আছে? সরকার কি করে যে বিভিন্ন জায়গায়, একটা জায়গায় দেখো সরকার কি করে, রেভিনিউর ক্ষেত্রে একটা প্রস্তাবিত ব্যয় দেয়। মানে ভালো করে বুঝছো, যখন বাজেটের ক্ষেত্রে সরকার কি করে, আমি এত টাকা খরচ করবো, ওটা খরচ তো নয়। দেখো রেভিনিউ এর ক্ষেত্রে কি, রেভিনিউ ডেফিসিটের ক্ষেত্রে কি, এটা চলে কারেন্ট, মানে যেটা এখন চলছে কারেন্ট, মানে এই আমার খরচ হয়েছে, এই আমার আয় হয়েছে, অর্থাৎ কারেন্ট চলছে। কিন্তু ফিসকালের ক্ষেত্রে কি হয়? ফিসকালের ক্ষেত্রে কি হয় যে আমি সামনের বছরে কি ব্যয় করতে চলেছি, মানে আমি প্রস্তাবিত ব্যয়, আমি এই টাকা এই জায়গায় খরচ করব, আমি খরচ করব মানে করে ফেলেছি এরকম ব্যাপার না। ব্যাপারটা বোঝো? রেভিনিউ ডেফিসিটের ক্ষেত্রে আমি খরচ করার পরে হিসাব করব আমার কত টাকা আয় হচ্ছে, অর্থাৎ রেভিনিউ ডেফিসিটটা হয়ে যাওয়ার মানে খরচটা হয়ে যাওয়ার পরে হচ্ছে, কাজ হয়ে যাওয়ার পরে হচ্ছে। কিন্তু ফিসকাল পলিসিটা কি, হয়ে যাওয়ার খরচের আগে হচ্ছে। পার্থক্য বোঝাতে পারছি? পার্থক্য বোঝাতে পারছি? হ্যাঁ অর্থাৎ স্যার। সরকারের যে প্রস্তাবিত ব্যয়, সেটার থেকে যদি, সেটার থেকে যদি সরকারের ঋণের পরিমাণ বেশি হয়ে যায়, সরি উল্টো বললাম, এগুলো হচ্ছে এটা না করে গ্রেটার দেন লেস দেন করলেই হয়ে যাবে। প্রস্তাবিত ব্যয় সরকারের যে ঋণের তুলনায় যদি বেশি হয়ে যায়, মানে এটাকে ঋণ আমরা কোন সেন্সে বলছি? দেখো, ঋণ আমরা বলছি ক্রেডিট সেন্সে। মানে একটা জিনিস বোঝো, আমরা পড়েছিলাম, আমরা হচ্ছে পার্লামেন্ট থেকে যখন বাজেট পড়েছি, দেখো সাপোজ আজকে 2024 ফেব্রুয়ারি, ভালো করে বুঝবে, অসুবিধা হলে অবশ্যই বলবে। ফেব্রুয়ারি 2024-এ আমাদের নির্মলা সীতারামনজি, তিনি হচ্ছেন আমাদের একটা বাজেট পেশ করেছেন, ঠিক আছে? সীতারামনজি তিনি কি করেছেন, একটা বাজেট পেশ করেছেন। বাজেট বলেছেন যে আমার এই বছর মানে ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25-এর জন্য আমার টোটাল খরচ হবে, সাপোজ ধরো
170 বিলিয়ন টাকা খরচ হবে। সে হিসাব দিল। তাহলে এই টাকাটা কি খরচ হয়ে গেছে? হয়নি। তাহলে এটা পার্লামেন্টে পেশ করলো, পার্লামেন্ট বললো ওকে ঠিক আছে তুমি এই টাকা খরচ করো, পারমিশন দিল। তার মানে এরপরে যে টাকাটা দিবে, তাহলে এই যে টাকাটা 170 কোটি টাকা সে বললো, এই টাকাটা কি এখন গভর্নমেন্টের কাছে আছে না গভর্নমেন্টের কাছে হবে? এই যে খরচ করবে, টাকা তো নেই। তাহলে এই টাকাটা হবে। তার মানে এই টাকাটা গভর্নমেন্টকে কি করতে হবে? আয়ও করতে হবে, তার সাথে সাথে গভর্নমেন্ট কি করতে হবে? ব্যয়ও করতে হবে। তাহলে এবার নিশ্চয়ই আয় আগে হয়ে যাবে ব্যয় পরে হবে, সেরকম ব্যাপার তো নয় যে বাবু না টাকা আসু তারপর করবে। তোমাকে তো খরচটা কন্টিনিউ করে যেতে হবে। তার মানে খরচ কন্টিনিউ করতে গেলে গভর্নমেন্টকে কি করতে হবে? ঋণ নিতে হবে। ঋণ না নিলে হবে না। তাহলে গভর্নমেন্ট কি করবে? বিভিন্ন জায়গা থেকে ঋণ নেবে। ঋণ মানে কি? ট্যাক্সের টাকা দেবে, অথবা বলবে আরে আমার এই বছরে আছে, এই এদের কাছ থেকে ট্যাক্স নেবো, ট্যাক্স নিয়ে তোমাকে ফেরত দিয়ে দেবে। সেটা গভর্নমেন্ট বিভিন্ন ভাবে আরবিআই এর কাছ থেকে নিতে পারে, ঋণ পত্রের মাধ্যমে নিতে পারে, বিভিন্ন বাইরের দেশের কাছ থেকে নিতে পারে, বিভিন্ন জায়গা থেকে নিতে পারে। তার মানে সরকারকে যাই করতে হয় ঋণের মাধ্যমেই তো করতে হয়, নাহলে সরকারের কোথা থেকে হয়? তাহলে সেই যে ঋণ নেওয়া হচ্ছে, সেই ঋণটা যদি বেশি হয়ে যায় ব্যয়ের থেকে, প্রস্তাবিত ব্যয়ের থেকে, সেটাকে বলা হবে ফিসকাল ডেফিসিট। আর রেভিনিউ ডেফিসিট কি? দেখলাম আমি রাজস্ব খাতে এত টাকা খরচ করেছি, এত টাকা আমার আয় হয়েছে, তাহলে এটা পরে হবে। আর বাজেট ডেফিসিটকে আমি এত টাকার বাজেট করলাম, আমার বাজেট এত টাকা বেশি হয়ে গেল, সেটা হচ্ছে বাজেট ডেফিসিট। পার্থক্য বুঝতে পারছো তিনটের মধ্যে? আর মনে রাখবে এই যে রেভিনিউ ডেফিসিট, এটা কিন্তু প্রেজেন্টলি আর নেই। এটা 1997 98 1997 98-এ এই কনসেপ্টটা, এই বাজেট ডেফিসিটটা, এটা মানে করা হয়েছে, কি বলবো, বিলোপ হয়ে গেছে। আগে রেভিনিউ বাজেট ডেফিসিট হতো, এখন বাজেট ডেফিসিট বলে কিছু না, এখন বাজেট ডেফিসিটটাকে ফিসকাল ডেফিসিট বলেই চালানো হয়। অর্থাৎ এখনকার দিনে দু ধরনের ডেফিসিটই চলে, একটা হচ্ছে রেভিনিউ ডেফিসিট, একটা হচ্ছে ফিসকাল ডেফিসিট। কারণ দেখো বাজেট ডেফিসিট আর ফিসকাল ডেফিসিট কিছুটা একই রকম লাগছে শুনতে, ঠিক আছে? তাহলে এই কারণে এখন এটাকে ভালো ভাষায় ফিসকাল ডেফিসিট করে দেওয়া হয়েছে। বল, ক্লিয়ার হলে বলে। ডান? লেখা হলে বলবে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এবার দেখো, এবার আমরা আলোচনা করবো তাহলে আমাদের বাজেট ডেফিসিট বললাম। এবার একটা যেটা কনসেপ্ট, একটু একটা জিনিস বলি, এটা কোনো বাজে মানে ডেফিসিটের পার্ট নয়, এটা জাস্ট এক ধরনের কনসেপ্ট। সেটা হচ্ছে প্রাইমারি ডেফিসিট। মানে এটা কোনো ডেফিসিটের ভাগ নয়, সেটা একটা বোঝার মতো কনসেপ্ট। সেটা হচ্ছে প্রাইমারি ডেফিসিট। হোয়াট ইজ প্রাইমারি ডেফিসিট? এটাকে আমরা বলবো প্রাথমিক ঘাটতি। এটা এই জিনিসটা কি? এটা হচ্ছে প্রথম মানে কোনো জিনিসের প্রাথমিক অবস্থায় যে ঘাটতি দেখা। আমি একটু এক্সপ্লেন করছি, দেখো তাহলে বুঝতে পারবে এটা কি। যে সরকারের যে রাজকোষ নীতি, মানে আমাদের যে ফিসকাল পলিসি রয়েছে, ঠিক আছে, যে ফিসকাল পলিসি, ঠিক আছে, ফিসকাল পলিসি মানে ফিসকাল যে পলিসি বলা ভুল, ফিসকাল ডেফিসিট। এখন তোমরা ফিসকাল পলিসি ফিসকাল ডেফিসিট টার্মটা বুঝতে পারবে। এই ফিসকাল ডেফিসিট, ঠিক আছে, এই যে ফিসকাল ডেফিসিট সহ সরকারের, ফিসকাল ডেফিসিট সহ সরকারের মোট ঋণকে, বলা হয়। মানে একটু ভালো ভাষায় বলি, দেখো কি হলো। আচ্ছা, বুঝতে পেরেছো না পারো? ফিসকাল ডেফিসিট সহ সরকারের মোট ঋণকে বলা হয় প্রাইমারি ডেফিসিট। বুঝতে পেরেছো না পারো? বলো, না পারলে বলো, হ্যাঁ বলবো। স্যার। মানে মানে যে সরকারের যে ঋণ আর যেটা প্রস্তাবিত ব্যয়, এই দুটোকে একসঙ্গে বলছে, তাই তো? একসাথে বলা হচ্ছে। মানে ফিসকাল ডেফিসিট মানে সরকার যে প্রস্তাবিত বললো এবং যত টাকা ঋণ নিল তার পার্থক্য।
এবং সরকারের আগেও যে ঋণ তো আছে, এটা এই নয় যে প্রথম বছরের, আগেও আছে, সরকারের মোট ঋণ আছে, সরকারের এর আগেও যে আগের বছরেও তো ডেফিসিট করে রাখছে, সবকে একসাথে যখন যোগ করা হবে সেটাকে বলা হবে প্রাইমারি ডেফিসিট। মানে যখন শুরু করবে তখন সরকারের কাছে তো অলরেডি ডেফিসিট আছে। মানে আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। সাপোজ ধরো 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ারে সরকারের ডেফিসিট এলো সাপোজ ধরো 1.5 CR, কিন্তু তার আগের বছর 2023-24 ফাইন্যান্সিয়াল ইয়ারে তাতেও তো তার ডেফিসিট ছিল সাপোজ ধরো 1.7 CR। তার আগের সেশন 2022-23 এতে তার আবার ডেফিসিট ছিল, সেটা ধরো 1.2 CR। তার মানে আমরা এই তিনটাকে যোগ করব, টোটালটাই তো তার ডেফিসিট, এই টোটালটাকে আমরা বলবো প্রাইমারি ডেফিসিট। মানে কি হবে, যখন 2023-24 1.2 CR, পরে 2023-24 যখন সে ডেফিসিটটা দেখাবে তখন কি হবে 1.2 প্লাস 1.7 তখন যোগ হয়ে যাবে। তার পরের বারে কি হবে, পরের বছর কি হবে 1.7, মানে 1.5 তো হলো, তার সঙ্গে 1.7 প্লাস 1.2 যোগ হতে থাকে। মানে সরকারের এই যে মানে প্রাইমারি ডেফিসিট এটা কিন্তু বাড়তে থাকে সময়ের সাথে সাথে, যদি না এটা ফেরত দেওয়া হয়, রিপেমেন্ট করা হয়। এবার বোঝা গেল? ক্লিয়ার হলো? বুঝতে পারছি? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা। এবার খুব সিম্পল দুটো কথা, একদম বাচ্চাদের ব্যাপার, সেটা হচ্ছে কি, এই যে আমাদের ফিসকাল ডেফিসিট হচ্ছে, ফিসকাল ডেফিসিট তো আমাদের হচ্ছে, তো ভালো কথা, ফিসকাল ডেফিসিট হচ্ছে, তো এই ফিসকাল ডেফিসিট যে রয়েছে এটাকে মানে কি বলবো দূর করা, মানে এই ঘাটতিটাকে, এই ঘাটতি দূর করা, ফিসকাল ডেফিসিট বা ঘাটতি দূর করার উপায় কি করলে আমাদের ফিসকাল ডেফিসিট মানে কম হবে, বা এটাকে আমরা দূর করতে চাই, যেটা এটা কোনোদিন সম্ভব নয়, ঠিক আছে, কিন্তু আমরা করতে পারি কি? প্রথমত একদম ছোট ভাষায়, আমরা যদি আমাদের রাজস্ব বৃদ্ধি করি, আমরা যদি আমাদের ভাবো আয় বৃদ্ধি করি, ইনকাম যদি বৃদ্ধি করি, রাজস্ব বৃদ্ধির মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যদি ইনকাম বেশি করি তাহলে সেখান থেকে আমরা ফিসকাল ডেফিসিট কমাতে পারবো, ঠিক আছে। তাহলে এটার জন্য আমরা কি কি করতে পারি, রাজস্ব বৃদ্ধি বললে তো হয়ে যাবে না, রাজস্ব বৃদ্ধির জন্য আমরা কি করি, আমাদের যে বিভিন্ন ধরনের যে রাষ্ট্রায়ত্ত সংস্থা রয়েছে, মানে পিএসইউ রয়েছে, পাবলিক সার্ভিস আন্ডার পিএসইউ রয়েছে, তারপরে বিভিন্ন গভর্নমেন্ট বডি রয়েছে, বিএসএনএল বলো, হ্যান ত্যান, এই যে পিএসইউ গভর্নমেন্ট বডি রয়েছে, এগুলোকে মানে লাভজনক হয়, মানে হয় এগুলো কি যেগুলো চলছে না গভর্নমেন্ট বডি, সেগুলোকে হয় প্রাইভেটাইজেশন করো, প্রাইভেট মানে বিলগ্নীকরণ করো, অথবা এগুলোকে কি করো তুমি হচ্ছে পুনর্জীবিত করো, ঠিক আছে। পুনর্জীবিত মানে এটাকে আবার হচ্ছে, যেমন আজকে বিএসএনএল দেখো ফাইন্যান্সি মানে তাকে হচ্ছে আবার ই করে হচ্ছে হয় প্রাইভেটাইজেশন করে, চালাতে পারছো না বিক্রি করে দাও, যদি চালানোর ইচ্ছে থাকে তাহলে সেটাকে আবার পুনর্জীবিত করো। তাহলে দেখো বিএসএনএল এখন রেভিনিউ নিয়ে গভর্নমেন্টকে দিচ্ছে, গভর্নমেন্টের দেখো এখন লাভ হচ্ছে, তাহলে এইভাবে রাজস্ব আমরা বৃদ্ধি করতে পারি। নাম্বার 2 কি করতে পারি, সরকারের যে ব্যয় রয়েছে, সরকারি ব্যয়কে আমরা কি করব, কমাবো। সরকারি ব্যয়কে আমরা চাইবো যে আমাদের ডেভেলপমেন্ট হবে কিন্তু সেটা কম টাকায় যাতে হয়, সরকারের ব্যয়কে হ্রাস করব আমরা, মানে হ্রাস যদি আমরা করতে পারি সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ওই যে গভর্নমেন্ট এখন করছে যে ভর্তুকি যেগুলো রয়েছে সেই ভর্তুকি হ্রাস করতে হবে। গভর্নমেন্ট দেখো ভর্তুকি এখন প্রায় কমিয়েই দিয়েছে, বন্ধই করেছে, ভর্তুকি হ্রাস করতে হবে, ঠিক আছে, যুক্তিসঙ্গত জায়গায় হবে। আর হচ্ছে গভর্নমেন্ট বডি যেগুলো রয়েছে, গভর্নমেন্ট বডি সরকারি যেগুলো রয়েছে সেগুলোকে আবার পুনর্গঠন করতে হবে। তাহলে এইভাবে কি করতে হবে, মেন কথা রাজস্ব বাড়াতে হবে, ওকে। তাহলে ফিসকাল ডেফিসিট আমরা কমাতে পারি বা ঘাটতিকে কমাতে পারি এই পদ্ধতি। এবার এবার দেখো আমরা ডেফিসিট বাজেট করেছি, এবার আমরা একটু ছোট্ট করে আলোচনা করবো ডেফিসিট ফাইন্যান্সিং সম্পর্কে। একই জিনিস, ডেফিসিট বাজেট আর ডেফিসিট ফাইন্যান্সিং শুধু মানে ফিসকাল একটু কথার পার্থক্য। ডেফিসিট ফাইন্যান্সিং মানে কি, ডেফিসিট ফাইন্যান্সিং মানে যখন ফিসকাল ডেফিসিট দেখা দিই, মানে
যখন দেখলাম গভর্নমেন্টের সরকারের বাজেট ঘাটতি হলো, হয় সবসময় হয়, তাহলে দুটোর পার্থক্য বোঝে। সরকারের যখন বাজেট ঘাটতি হয় তখন সেই ঘাটতি পূরণের জন্য সরকারে কি করে, ঘাটতি, সরকারের বাজেট ঘাটতি হয়েছে মানে ফিসকাল ডেফিসিট হয়েছে, তাহলে গভর্নমেন্ট কি করবে, সে ঘাটতি পূরণের চেষ্টা করবে। ঘাটতি পূরণের জন্য সরকার কি করবে, সরকার কি করবে বলো, সরকার কি করবে, সরকার আয় বাড়াবে। ঋণ, হ্যাঁ আয় বাড়াবে। এবার আয় তো সঙ্গে সঙ্গে বাড়বে না, তাহলে সরকারকে প্রাইমারিলি কি করতে হবে, ঋণ নিতে হবে। ঠিক আছে, ঋণ নিতে হবে। কারণ দেখো প্রথম অবস্থায় বললেই তো তুমি চাইছো আজকে 10,000 টাকা ইনকাম করছো, আজকে মনে হচ্ছে 15,000 টাকা ইনকাম করছো, তা সঙ্গে সঙ্গে বললে তো হয়ে যাবে না। তুমি বললে যে এই আমার দোকান থেকে, তোমার একটা দোকান আছে বলো, সেখানে 10,000 টাকা, তুমি বললে না আজকে আমি 15,000 টাকা ইনকাম করবো, বললে হবে? তোমাকে আগে দোকানটা কি করতে হবে, হয় মডার্নাইজেশন করতে হবে যাতে আরো বেশি কাস্টমার আসে, এবার সেটা করতে গেলে তোমাকে ঋণ নিতে হবে, ঋণ নিয়ে কাস্টমার বাড়িয়ে তারপর তো তুমি সে টাকা তুলবে। হঠাৎ করে তুমি চাইলেই তো হয়ে যাবে না, আলাদিনের মানে এর মতো প্রদীপ ঘষে দিলে তো হয়ে যাবে না, তাই তোমাকে ঋণ নিতে হবে। তাহলে সেটা হচ্ছে ডেফিসিট ফাইন্যান্সিং, মানে ঋণ নিয়ে তুমি যখন বাজেট ঘাটতিটাকে পূরণ করছো, দ্যাট ইজ কল্ড ডেফিসিট ফাইন্যান্সিং। তার মানে ফিসকাল ডেফিসিটের ফলে ডেফিসিট ফাইন্যান্সিং হয়, ডেফিসিট ফাইন্যান্সিং এর ফলে ফিসকাল ডেফিসিট হয় না। দুটো পার্থক্য আমি বোঝাতে পারছি না, ভালো করে বোঝো। ফিসকাল ডেফিসিট কি, তুমি কাজ করতে গেছো, কাজ করতে গিয়ে তুমি দেখলে তোমার খরচ বেশি হয়ে গেছে, দ্যাট ইজ ডেফিসিট। ফিসকাল ডেফিসিট হলো তোমার ঘাটতি হলো, ঘাটতি পূরণের জন্য তুমি কি করলে, তোমার বন্ধুর কাছ থেকে বা কারো কাছ থেকে ঋণ নিলে, সেটা হলো ডেফিসিট ফাইন্যান্সিং। তার মানে আগে হবে ফিসকাল ডেফিসিট, তারপর হবে ডেফিসিট ফাইন্যান্সিং। ক্লিয়ার হলো না হলো, বুঝতে পারছি? হ্যাঁ স্যার। তাহলে কি ইকোনমিক্স খুব কঠিন লাগছে না সহজই আছে? না স্যার, আপনি যেভাবে বলেন সোজাই লাগে। দেখো দৈনন্দিন জীবনের সাথে আমার তো মনে হয় ইতিহাস, ইতিহাস কনস্টিটিউশন অনেক কঠিন, কারণ সেগুলো কি বলে একটা থিওরিটিক্যালি মনে রাখার বিষয়। ইকোনমিক্স অ্যাকচুয়ালি কোনো কঠিন, নিজেই বলো না, দৈনন্দিন জীবনের সাথে আমাদের যুক্ত। এটা হলে এটা হবে, এটার সাথে এটা হবে, যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, সেই ব্যাপারই চলছে, নতুন তো কিছু চলছে না, সেই ব্যাপারই চলছে, তাই জন্য আমরা চলছি। ওকে, আচ্ছা এবার okay, হ্যাঁ, এবার আমরা খুব একটা ভালো জিনিস আলোচনা শুরু, মানে এর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা আলোচনা করতে শুরু করেছি। ব্যাপারটা হচ্ছে আমাদের যে গভর্নমেন্টের যে রেভিনিউ রয়েছে, ঠিক আছে, গভর্নমেন্ট যে ফিসকাল পলিসির কথা বললাম, আয় বাড়াবে, এই বাড়াবে, সেই বাড়াবে, ভালো কথা। তাহলে এই যে প্ল্যানের জন্য যে অর্থ দরকার, টাকা দরকার, সেই গভর্নমেন্টের ফিসকাল পলিসি ফাইন্যান্সিং এর অর্থের উৎস কি, কোথা থেকে আসবে, কোথা থেকে গভর্নমেন্ট আয়টা করে, অর্থের উৎস তো জানতে হবে, যে ফাইন্যান্স কোথা থেকে আসবে, টাকা গভর্নমেন্ট কোথা থেকে আসে, কোথা থেকে গভর্নমেন্ট টাকা ইনকাম করছে, সেগুলো তো জানতে হবে। তাহলে সেখানে তারপরে তো বাড়ানোর চিন্তা, তুমি জানো না যে তোমার ইনকাম কোথা থেকে হয়, তুমি বললো আমি বাড়ি দিব সব, তাই বললে হবে? মানে আজকে সেই রাহুল গান্ধীর মতো কথা, আমি ভারতকে হচ্ছে প্রথম ইকোনমিতে নিয়ে চলে যাবো, আরে কি করে নিয়ে যাবি সেটা তো বল, না বুঝে শুনে সব কথাবার্তা বলে সেরকম। তো টাকা গভর্নমেন্টের কোথা থেকে আসে সেটা আমাদের জানাটা দরকার, গভর্নমেন্ট কোথা থেকে টাকা পায়, তারপর তো আমি টাকার সোর্স বাড়াবো। তাহলে গভর্নমেন্টের টাকা দুটো সোর্স, একটা হচ্ছে গভর্নমেন্টের ইন্টারনাল আর ডোমেস্টিক, মানে সরকার দেশের মধ্য থেকে, ইন্টারনাল, দেশের মধ্য থেকে সরকার আয় করে, রিসোর্স রয়েছে, ইন্টারনাল রিসোর্স রয়েছে, আর গভর্নমেন্টের কিছু এক্সটার্নাল রিসোর্স রয়েছে। প্রত্যেকেরই দেখবে ইন্টারনাল আর এক্সটার্নাল রিসোর্স থাকে। ইন্টারনাল রিসোর্স কি, তোমার যে সম্পত্তি রয়েছে সেগুলো তোমার ইন্টারনাল রিসোর্স, তুমি জানো এটা আমার কাছে আছেই, সোনা আছে, এই ব্যাংক ব্যালেন্স আছে, এগুলো তোমার ইন্টারনাল রিসোর্স আর ডোমেস্টিক। আর এক্সটার্নাল রিসোর্স কি, তুমি চাকরি করো, দ্যাট ইজ ইয়ার এক্সটার্নাল রিসোর্স। দুটো রিসোর্স আছে তোমার কাছে, একটা এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। তাহলে আমরা আলোচনা করব কোন কোন জিনিস মানে ইন্টারনাল রিসোর্সের মধ্যে পড়ছে। প্রথমত দেশের মধ্যে থেকে গভর্নমেন্ট কি করে, ট্যাক্স, সরকার তো সব থেকে বেশি যে ইনকাম করে ট্যাক্স থেকে, তাহলে ট্যাক্স রেভিনিউ থেকে গভর্নমেন্ট প্রথম
মানে আয়টা করে। নাম্বার 2, কিছু হয় নন ট্যাক্স রেভিনিউ, অনেক কিছু হয়, ইনকাম হয়, রেভিনিউ হয়, অনেক রেভিনিউ হয় যেগুলো ট্যাক্স নয় কিন্তু গভর্নমেন্টের রেভিনিউ হিসেবে এসে থাকে, নন ট্যাক্স রেভিনিউ, যেগুলো আমি আগে পড়িয়েছি। ঠিক আছে, তারপরে কি হয়, পাবলিক মানে সরকারি যে সংস্থা রয়েছে তার ইনকাম বা প্রফিট, সরকারি সংস্থা রয়েছে তার ইনকাম বা প্রফিট অফ পাবলিক এন্টারপ্রাইজেস, এই যে বিএসএনএল যদি লাভ করে তাহলে সেটা কার লাভ হবে, ইনকাম করে বা প্রফিট করে, সেটা কার হবে, সেটা সরকারেরই হবে। সরকারের যদি কোনো সংস্থা আজকে লাভ করে থাকে তাহলে তার মানে ইনকাম বা প্রফিট কার হবে, সরকারেরই হবে। সেটা ডোমেস্টিক বা হচ্ছে ইন্টারনাল ইনকামের মধ্যে পড়ে। নাম্বার 4, অন্যান্য জায়গা থেকে মানে গভর্নমেন্ট কিছু অতিরিক্ত আয় করে। অতিরিক্ত আয় মানে কি, যেমন সরকারি সংস্থা ছাড়াও গভর্নমেন্ট তো আরো বিভিন্ন জায়গা থেকে আয় করে, সেগুলো হচ্ছে এক্সট্রা ইনকাম সোর্স, এক্সট্রা ইনকাম সোর্স। প্রচুর এরকম দেখো, প্রত্যেকে আমাদেরও দেখো অনেক এক্সট্রা ইনকাম সোর্স থাকে, সেরকম গভর্নমেন্টেরও এক্সট্রা ইনকাম সোর্স থাকে, সেখান থেকে গভর্নমেন্ট আয় করে। এছাড়া গভর্নমেন্ট কি করে, তার এর জন্য ইন্টারনাল বড়োইং করে, মানে জনগণের কাছ থেকে বা আরবিআই এর কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে সে লোন নিয়ে থাকে, বা বলো নিজের প্রয়োজনে বিভিন্ন সংস্থা থেকে, সেখান থেকে সেগুলোকে বলি আমরা ইন্টারনাল বড়োইং, মানে আভ্যন্তরীণ ঋণ গ্রহণ। এছাড়া সরকার কি করে, ওই যে ঋণপত্র বিক্রি করে, বড়ো ফ্রম পাবলিক, মানে জনগণের কাছ থেকে ওই যে ঋণপত্র বিক্রির মাধ্যমে জনগণের কাছ থেকেও এই করে থাকে। এছাড়া গভর্নমেন্ট আরো কি করে, বিভিন্ন জায়গায় সেভিংস করে, বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট সেভিংস করে, স্মল সেভিংস করে, সেখান থেকে হয়। এছাড়া গভর্নমেন্টের সবচেয়ে আরেকটা বড় জায়গা, সেটা হচ্ছে গভর্নমেন্টের ইনকামের, সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড তো বোঝো, যারা চাকরি করে তারা সেই প্রভিডেন্ট ফান্ডের টাকা গভর্নমেন্ট দেখো কেটে রাখে, ইপিএফ করে রাখে, প্রভিডেন্ট ফান্ডের টাকা, সে টাকা যখন এ করে তখন ফেরত দেয়, তাহলে এই টাকাটা গভর্নমেন্টের কাছে রাখে তো, প্রভিডেন্ট ফান্ড। আর এখন হচ্ছে এনপিএস, যেটা হয়েছে ন্যাশনাল পেনশন সেভিংস পেনশন, এটা রয়েছে এনপিএস গভর্নমেন্টের রয়েছে। তারপরে কি রয়েছে, ডেফিসিট ফাইন্যান্সিং, এই যে এক্ষুনি যেটা পড়লাম যে বাজেট ঘাটতি দেখা দিয়েছে তাহলে ঋণ নিয়ে নাও, ডেফিসিট ফাইন্যান্সিং, এটাও কি গভর্নমেন্টের হচ্ছে আমাদের ডোমেস্টিক ইন্টারনাল একটা সোর্সের মধ্যে। ঠিক আছে, আর হচ্ছে লাস্ট আমরা নাম্বার 10 কি বলবো, যে নোট ইস্যু। এই যে নোট ইস্যু করে গভর্নমেন্টের কিন্তু প্রচুর হয়, মানে দেখো 2000 টাকার নোট গভর্নমেন্ট ইস্যু করে ছেড়ে দিল মার্কেটে, 2000 টাকার নোট বানাতে তার হয়তো 10 টাকা খরচ হয়, বাকি টাকা তো তার লাভ হলো। তাহলে নোট ইস্যু করতে যে খরচ হয় মানে লাভ হয় সেগুলো থাকে। তো এই মোটামুটি 10টা আমরা বলতে পারি যে গভর্নমেন্টের হচ্ছে ইন্টারনাল বা ডোমেস্টিক ইনকামের মধ্যে পড়ে। বলো কোনটা বুঝতে পারোনি বলো, আমি সেটা বুঝিয়ে দেবো। প্রথম কি, ট্যাক্স রেভিনিউ, ট্যাক্সের মাধ্যমে গভর্নমেন্ট যে ইনকাম করে। নন ট্যাক্স রেভিনিউ মানে ট্যাক্স ছাড়াও গভর্নমেন্ট যে ইনকাম করে। পাবলিক এন্টারপ্রাইজ, সেখান থেকে যেগুলো থেকে ইনকাম করে, এই ধরো হচ্ছে বিএসএনএল থেকে শুরু করে। এক্সট্রা ইনকাম, এক্সট্রা বিভিন্ন রকম গভর্নমেন্ট ইনকাম করে। ইন্টারনাল বরোইং মানে দেশের যে কোনো জায়গা থেকে ইনকাম করে, জনগণের কাছ থেকে ইনকাম করে, বড় ফ্রম পাবলিক। স্মল সেভিংস, গভর্নমেন্ট কিছু জায়গায় সেভিংস করে। প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা ইনকাম করে, ডেফিসিট ফাইন্যান্স থেকে করে, আর নোট ইস্যু করে গভর্নমেন্ট ইনকাম করে। বুঝতে পারলে এই 10টা ক্লিয়ার হলো? স্যার বলছি হ্যাঁ এই বলো। যে ফাইন ফাইন করে সব জিনিসে, এগুলো তো একটা ইনকাম ওদের, হ্যাঁ, তাই না? এগুলো এক্সট্রা ইনকাম সোর্স, এর মধ্যে ফাইন আচ্ছা, অবশ্যই এক্সট্রা ইনকাম সোর্স, অবশ্যই একদম, যা দেখবে এর মধ্যে ঢুকে যাবে। জিনিসটাকে ভেবে দেখো, যা আর দেখবে এর মধ্যে চলে। স্মল সেভিংস বলতে কোনগুলোকে বোঝাতে চাইছেন? স্মল সেভিংস বলতে গভর্নমেন্ট দেখো বিভিন্ন জায়গায় হয়তো সেভিংস করে, মানে যেমন ধরো গোল্ডে গভর্নমেন্ট কি করলো, কিছু গোল্ড নিয়ে প্রত্যেক ব্যাংকে গোল্ড রাখে, সরকার গোল্ড হিসেবে রাখলো, তাহলে সেগুলো গভর্নমেন্টের সেভিংস এর মধ্যে পড়ে, গোল্ড হিসেবে রাখলো সেভিংস। ঠিক আছে, বা ফরেন কারেন্সি, বৈদেশিক যে মানে ডলার ডলার রাখলো, সেটাও গভর্নমেন্টের সেভিংস এর মধ্যে পড়ে। কি বলছি বুঝতে পারছো?
হ্যাঁ স্যার, স্যার এই যে পোস্ট অফিসে যে সে গোল্ড দিয়ে করা হয় হ্যাঁ, গোল্ড ডে করে, এগুলো সেভিংস এর মধ্যে পড়ে। ওইগুলো। হুম হুম। আর এক্সটার্নাল বরোয়িং এর মধ্যে কি কি পড়ে? এক্সটার্নাল বরোয়িং এর মধ্যে আমরা যে বিদেশি ঋণ পেয়ে থাকি, ঠিক আছে, বৈদেশিক যে ঋণ পেয়ে থাকি, যে বৈদেশিক ঋণ গ্রহণ, আমরা বিভিন্ন জায়গা থেকে ঋণ নিই, ঠিক আছে, বিভিন্ন দেশ থেকে আমরা ঋণ গ্রহণ করি, সেটা এক্সটার্নাল ইনকাম। আর নাম্বার 2, IMF বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা যে ঋণ নিই, সেগুলো। আর একটা আমরা বলতে পারি সেটা হচ্ছে অনুদান। এটা তো মানে কি বলবো, বিভিন্ন দেশ দেখবো হঠাৎ হয়ে গেল অনুদান, এটা হচ্ছে মানে সোর্স আমরা বলবো না, এটা মানে কি বলবো, এটা হচ্ছে এক্সট্রা বলতে পারি। যদি কিছু হয় তখন অনুদান কেউ দিল তখন, ঠিক আছে, এটা সেভাবে সোর্স না, বাট ইটস অলসো কল্ড আ সোর্স। অনুদান দিল, তাহলে ছোটখাটো যা দেশ ক্ষেত্রে সেগুলো হয়ে, ক্লিয়ার হলে বলো। স্যার এক্সটার্নাল গুলো তো সবই মানে বিদেশের সঙ্গে, দেশের বাইরে অবশ্যই, যেগুলো সেগুলো। এক্সটার্নাল মানেই তো বিদেশ, হুম। দেশের মধ্যে হলে কি আর এক্সটার্নাল হবে? না ওই যে পিএম কেয়ার ফান্ড যেগুলো হয় ওইগুলো তাহলে কি? ওগুলো তো অনুদান এক টাইপের। ওগুলো তো দেশের মধ্যে, অনুদান হচ্ছে ফ্রম হ্যাঁ ফ্রম ফরেন, ফ্রম ফরেন, হ্যাঁ। বিদেশ থেকে যে অনুদান পাচ্ছ, অনুদান ফ্রম ফরেন, বিদেশ থেকে যে অনুদান পাচ্ছ সেগুলো। ওকে, আমরা আজকে আলোচনা করলাম যেটা, সেটা হচ্ছে আমাদের ফিসকাল পলিসির হচ্ছে প্রাথমিক ধারণা, কনসেপ্ট আমরা ডিসকাস করলাম। নেক্সট ডে মানে এর পরের ইকোনমিক্স ক্লাসে ভীষণ ভাইটাল আলোচনা হবে, কারণ আজকের জিনিসটা বোঝাটা প্রথমে খুব দরকার। আজকের জিনিস যদি না বোঝো, ঠিক আছে, এটা আমি বারবার বলবো, রেকর্ডিং আমি দিচ্ছি, পিডিএফ আমি এই যতটা ক্লাসগুলো দিচ্ছি, এটা ভালো করে পড়ো। এটা যদি না পড়ো পরের দিন ক্লাসে কিচ্ছু বুঝতে পারবে না, কারণ এর পরের ক্লাসে আর বোঝানো হবে না স্যার তাহলে কি হলো, এটা কি, মানে আজকের দিনের বোঝার উপরে পরের দিনের ক্লাস হবে। কারণ পরের দিনের ক্লাসে আমরা আলোচনা করব ব্যালেন্স অফ পেমেন্ট সম্পর্কে, বিওপি সম্পর্কে আলোচনা করব। পরের দিন আমরা আলোচনা করব বিওটি, ব্যালেন্স অফ ট্রেড সম্পর্কে, বাণিজ্য উদ্বৃত্ত আর লেনদেন মানে উদ্বৃত্ত সম্পর্কে আলোচনা করব। পার্থক্য কি, এর মধ্যে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে আর ক্যাপিটাল অ্যাকাউন্ট সম্পর্কে। কারেন্ট অ্যাকাউন্ট কি বলবে স্যার? কারেন্ট অ্যাকাউন্ট তুই জানি একই জিনিস নয়। কারেন্ট অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট সম্পর্কে আমরা আলোচনা করব, এই দুটো জিনিস কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে আলোচনা করব। এই যে তারপর আমরা আলোচনা করব যে বিদেশি বাণিজ্য করতে গেলে, ঠিক আছে, আমরা এই যে ফরেন ট্রেড করছি, কারণ এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, ফরেন ট্রেড করতে গেলে আমাদের কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর মধ্যে আমরা দেখব যে কি কি ভাবে গভর্নমেন্ট কি করে, মানে কত জায়গায় গভর্নমেন্ট বিভিন্ন রপ্তানি কেন্দ্র স্থাপন করেছে। তারপর আমরা এর সাথে সাথে ফরেন ট্রেড, ফরেন ক্যাপিটাল, বিদেশ থেকে যে টাকা আসে সেটাকে মূলধন হিসেবে কিভাবে তৈরি করা হচ্ছে। তারপরে আমরা ফাইন্যান্স কিভাবে করছে গভর্নমেন্ট, এই সংক্রান্ত কি কি নীতি নিয়ে এসছে। তারপরে আমরা আলোচনা করব এফপিআই সম্পর্কে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট সম্পর্কে আলোচনা করবো, যে এত টাকা আমরা কি করে মানে নিচ্ছি। বা আমরা আলোচনা করব এক্সটার্নাল ডেট সম্পর্কে, বিদেশ থেকে কিভাবে আমরা ডেট নিচ্ছি সেগুলো সম্পর্কে আলোচনা করব। এবং লাস্ট অফ অল আমরা আলোচনা করব এক্সচেঞ্জ রেট সম্পর্কে, মানে এই যে ডলার বা এই যে রেট গুলো কিভাবে নির্ধারণ করা হয়, কিসের ভিত্তিতে হয়, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আর লাস্ট অফ অল আমরা আলোচনা করব ডিভ্যালুয়েশন সম্পর্কে, মানে টাকার যে অবমূল্যায়ন হয় সেটা কিভাবে হয়, বা কনভার্টিবিলিটি, টাকাকে যে চেঞ্জ করা হয়, সেই চেঞ্জ করা হয় কিসের ভিত্তিতে, কতটা কনভার্টিবিলিটি রেট হবে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। মানে বুঝতে পারছো, একদিনে পুরোটা হয়তো হবে না, আমাদের বললাম মিনিমাম আরো 2টো ক্লাস লাগবে আমাদের। তারপরে আমাদের আরো কিছু অর্থনৈতিক চুক্তি যেগুলো হয়েছে, যেমন গ্যাট চুক্তি, হয়তো নাম শুনেছো কিনা জানি না, গ্যাট চুক্তি,
তারপরে ব্রেটেন উডস সম্মেলন, তারপরে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, মানে বহু জিনিস আমাদের এখনো বাকি আছে, ফলে এই পরের জিনিস বুঝতে গেলে আমাদের আজকের জিনিস বোঝাটা কিন্তু খুব দরকার ছিল। বুঝে গেল? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার।